শুরু করছি বাংলা সাম্মানিক চতুর্থ ষান্মাসিকের ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় লোকসাহিত্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং রূপরীতি। এটি C8-এর অন্তর্ভুক্ত, যার শিরোনাম লোকসাহিত্য ও লোক সংস্কৃতি। সংস্কৃতির সাধারণত দুটি ধারা: নাগরিক সংস্কৃতি বা শিষ্ট সংস্কৃতি আর গ্রামীণ সংস্কৃতি বা লোক সংস্কৃতি। লোক বলতে সাধারণত বোঝায় জনসাধারণ, কিন্তু যখন লোক সংস্কৃতি প্রসঙ্গে লোক শব্দটি আমরা ব্যবহার করছি, তখন এই শব্দটি সব মানুষকে না বুঝিয়ে বিশেষ এক শ্রেণীর মানুষকে বোঝায়। লোক সংস্কৃতির এই যে লোক, এই লোক সম্পর্কিত ধারণার দুটো দিক আছে, একটি পুরনো, অন্যটি আধুনিক। পুরনো ধারণা অনুযায়ী তাদেরই আমরা লোক বলে বুঝব যারা গ্রামীণ, কৃষিজীবী, নিরক্ষর সংহত সমাজের বাসিন্দা, যারা গোষ্ঠী পরম্পরায় ঐতিহ্যবাহিত মৌখিক সংস্কৃতির ধারক, যাদের ব্যক্তি পরিচয়ের তুলনায় গোষ্ঠী পরিচয়ই মুখ্য, এই রকমের জনসাধারণ। তবে আধুনিক যুগে লোক এর বিস্তার ঘটেছে। এখন লোক বলতে আমরা বুঝি সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি কোনো সূত্রে যদি বেশ কিছু মানুষ একত্রিত বা সংঘবদ্ধ হন, তখন বিশেষ উদ্দেশ্যে সংহত ওই নির্দিষ্ট জনসাধারণ। তবে আমরা যখন লোক সংস্কৃতি কথাটি বলি, তখন কিন্তু সেখানে লোক এই শব্দটি আমাদের পুরনো ধারণা অনুযায়ী ব্যবহৃত হয়। লোক সংস্কৃতির কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে। এগুলো সাধারণত ঐতিহ্যবাহিত, অলিখিত বা মৌখিক এবং সংহত সমাজের সৃষ্টি, অর্থাৎ এর কোনো ব্যক্তি স্রষ্টা নেই। লোক সংস্কৃতির অন্যতম শাখা হল লোক সাহিত্য। সংস্কৃতির মতো সাহিত্যেরও দুটি শ্রেণী, লোক সাহিত্য ও শিষ্ট সাহিত্য। এর মধ্যে লোক সমাজ সৃষ্ট সাহিত্যই লোক সাহিত্য। লোকসাহিত্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। লোকসাহিত্য মূলত বাককেন্দ্রিক। লোকসাহিত্যের শিষ্ট সাহিত্যের মতো লিখিত রূপ নেই, অর্থাৎ লোকসাহিত্য মূলত মৌখিক। কেবল মৌখিক নয়, ঐতিহ্যবাহীও, অর্থাৎ লোক পরম্পরায় লোকসাহিত্য মুখে মুখে বাহিত হয়। তবে মানব সভ্যতার অগ্রগতিতে লিখন পদ্ধতির আবিষ্কার হওয়ার পর এই শ্রেণীর লোক সংস্কৃতি, অর্থাৎ যেগুলোকে আমরা লোকসাহিত্য বলি, সেগুলোর বহু অংশ এখন লিখিত সাহিত্যে স্থান করে নিয়েছে। শুধু তাই নয়, লিখন পদ্ধতির সূত্র ধরে লোকসাহিত্য শিষ্ট সাহিত্যের অন্তর্গতও হয়ে গেছে অনেক ক্ষেত্রে। আবার শিষ্ট সাহিত্যের অনেক বিষয়ও লোক পরম্পরায় বাহিত হয়ে লোকসাহিত্যে পরিণত হয়ে গেছে। লোকসাহিত্য মূলত বাককেন্দ্রিক, কিন্তু সর্বতোভাবে কথা সর্বস্ব নয়। তার সঙ্গে শিল্প মাধ্যমের আরও একাধিক অনুষঙ্গ থেকে যায়। যেমন ধরা যাক লোকনাট্যের প্রসঙ্গটি। লোকনাট্যের সংলাপগুলো লোকসাহিত্যের বা বাককেন্দ্রিক লোকসংস্কৃতির উপাদান হলেও এর মধ্যে নাট্যশিল্পের একাধিক উপাদান থাকে। অন্যদিকে লোকসঙ্গীতের ক্ষেত্রে দেখা যায় বাককেন্দ্রিকতা ছাড়িয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যায় যন্ত্রানুষঙ্গ ইত্যাদি। আরও একটি কথা এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, লোকসাহিত্য মৌখিক বা অলিখিত ও ঐতিহ্যবাহী হলেও সংরক্ষণের সুবিধার্থে লোকসাহিত্যের একটি লিখিত রূপকে বর্তমানে স্বীকার করে নেওয়া হয়েছে। আরও একটি কথা মনে রাখবার, লোকসাহিত্য তার ঐতিহ্যবাহী রূপের সমান্তরালে বিবর্তিত রূপকেও
জায়গা করে দিচ্ছে। লোকসাহিত্য ঐতিহ্যকে স্বীকার করার পাশাপাশি বর্তমানকেও ধারণ করছে, সময়ের পরিবর্তনের সঙ্গে আধুনিক মৌখিক সাহিত্য লোকসাহিত্যের ধারাকে সমৃদ্ধ করছে। লোকসাহিত্যের প্রাচীন ধারণায় তা কেবল গ্রাম্য সাহিত্য বলে পরিচিত ছিল। গ্রামীণ কৃষিজীবী মানুষের সাহিত্যই যা মূলত মৌখিক একসময়ে লোকসাহিত্য বলে গণ্য হতো। কিন্তু এখন লোকসংস্কৃতির প্রেক্ষাপট পাল্টানোর সঙ্গে সঙ্গে লোকসাহিত্যের পরিধি বিস্তারিত হয়েছে। লোকসাহিত্য আর কেবল গ্রাম্য সাহিত্য নয়, কেবলমাত্র কৃষিজীবীদের সাহিত্যও নয়, তা গ্রামের গণ্ডি পার হয়ে নাগরিক জীবনেও প্রবেশ লাভ করেছে। লোকসাহিত্য বা লোকসংস্কৃতি সম্পর্কে যে ধারণা ছিল যে তা নিরক্ষর জনগণের সাহিত্য, সেই ধারণারও পরিবর্তন হয়েছে। এখন তা শিক্ষিত মানুষেরও সাহিত্য। তবে লোকসাহিত্য তখনই শিক্ষিত মানুষের বা নাগরিক মানুষের লোকসাহিত্য হবে যখন নাগরিক শিক্ষিত মানুষ লোক সংজ্ঞার অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট সূত্র ধরে শিক্ষা, ধর্ম, রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক দিক থেকে সমমনস্ক বেশ কিছু মানুষ এক হন বা সংহত হন, সে গ্রামের নিরক্ষর কিংবা শহরের শিক্ষিত, কৃষিজীবী কিংবা কারখানার শ্রমিক যেমনই হন না কেন, তখন সেই সংহত জনসমষ্টিকে এক কথায় লোক বলা যায়। আর এই লোক সমাজের সৃষ্ট সাহিত্যই লোক সাহিত্য। মনে রাখতে হবে, সৃষ্ট মানে কিন্তু লিখিত নয়, কারণ লোকসাহিত্য মূলত মৌখিক, মুখের কথার উপর নির্ভরশীল। তার কোনো লিখিত রূপ থাকে না, বা কোনো নির্দিষ্ট রচয়িতা বা নির্দিষ্ট স্রষ্টা নেই। শিষ্ট সাহিত্য যেখানে ব্যষ্টির সৃষ্টি, লোকসাহিত্য সেখানে সমষ্টির সৃষ্টি। লোকসমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সামাজিক সংহতি। লোকসমাজ এমনি সংহত যে এর যে কোনো সৃষ্টিতে স্রষ্টা খুঁজে পাওয়া কঠিন। তাই বলে লোকসাহিত্য বা লোকসংস্কৃতির যে কোনো রূপ কখনোই লোকসমাজের সকল মানুষ এক জায়গায় বসে আলাপ আলোচনা করে সৃষ্টি করে না। তার এক একটা ধারার সৃষ্টির পেছনে কোনো না কোনো একক মানুষের ভূমিকা শুরুতে ছিল হয়তো, কিন্তু সংহত সমাজের সমবেত আওয়াজের ভিড়ে হারিয়ে গেছে সেই একক মানুষের একক চেষ্টার নজির। তা এখন সকলের হয়ে গেছে, কোনো একজনের নয়। তাই সব মিলিয়ে লোকসাহিত্য হলো একদল সংহত মানুষের সমবেত সাহিত্য সৃষ্টি, যা মূলত মৌখিক ও ঐতিহ্যবাহী, যার সৃষ্টি লিখন নয়, মুখের ভাষা কেন্দ্রিক। কোনরূপ লিখিত আকার পায় না বলে লোকসাহিত্য একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়। মানুষের কাজে কর্মে, আনন্দে বিষাদে, অবসর বিনোদনে লোকসাহিত্যের উপকরণ নিত্য ক্রিয়াশীল। লোকমানস ও তাদের অবসর বিনোদনের নানান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সাহিত্যও নানা প্রকরণে বিভক্ত, যেরকম ছড়া, প্রবাদ, ধাঁধা, গান, গীতিকা, কথা, নাট্য ইত্যাদি। এখন এই পর্যন্ত, পরে আবার আমরা লোকসাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।